যেহেতু তালিবান এবং ভারতের মধ্যে বন্ধুত্ব বাড়ছে, যখনই আফগানিস্তানের শান্তি এবং উন্নয়নের পক্ষে ভারত মুখ খুলেছে, পাকিস্তান থেকে শুরু করে চীনের মনের মধ্যে একটা ভয় জন্ম নিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর হয়ে যাওয়ার পর থেকে পাকিস্তানের আর্মি এবং সরকারের মধ্যে একটা ভয়ানক আতঙ্ক নেমে এসছে, আর তালিবান যেন এক অন্যরকম আত্মবিশ্বাসে ভর করেছে। আর এই আত্মবিশ্বাস এবং পাকিস্তানে ভয় এসেছে ব্রহ্মস নামক সেই ঝড় থেকে। প্রশ্ন উঠছে, তালিবানের কাছে কি আসছে? ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র ব্রহ্মস। পাকিস্তানের ওপর দুই মোর্চায় একটা ভয়ানক বিপর্যয়। টিটিপির পর এখন ব্রহ্মসের ভয় চীনও রক্ষা পাবে না এই ক্ষেপণাস্ত্র থেকে। ভারতের পরে কি এখন আফগানিস্তান থেকেই হবে ব্রহ্মসের ঝড়ো আগমন? হিন্দুকুশের পাহাড় থেকে কি গর্জে উঠবে ব্রহ্মস? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একবার ফের এমন ভূমিকম্প ঘটেছে যে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে বসে থাকা পাকিস্তানি জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান এখনো তার পশ্চিম সীমায় তেহরিক তালিবান পাকিস্তানের রক্তক্ষয়ী হামলার ধাক্কা সামলাতে পারছে না। আর ঠিক সেই সময় এমন একটা খবর ঝড় তুলেছে যা তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে। তো সেই হুমকি হলো ভারতের মহাঅস্ত্র ব্রহ্মস। হ্যাঁ, ঠিক সেই ব্রহ্মস যার এক চিৎকারে শত্রুর কণ্ঠস্থলী কাঁপে। খবর হচ্ছে, তালিবান শাসনের পর ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে ঘনিষ্ঠতা বাড়ছে তা কেবল মানবিক সাহায্য বা কূটনৈতিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়। পদ্মার পেছনে এমন একটা ডিলের আশ্রয় আছে যা পাকিস্তানকে ভয়ে ঠাসিয়ে দিচ্ছে। ভয়টা হচ্ছে ভারত হয়তো আফগানিস্তানকে তার সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস দিয়ে দিতে পারে, এবং এটা কেবলমাত্র একটা অনুমান নয়। এই ভয়টাই পাকিস্তানকে একসাথে দুটো মোর্চায় পিষে ফেলার সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখাচ্ছে। তো আমরা আপনাকে বলবো এই গোপন বড় খেলার পুরো কাহিনী। যদি সত্যি এটা ঘটে তাহলে পাকিস্তানের অবস্থা কেমন হবে, তালিবানকেই মিসাইল পেতে কত খরচ করতে হবে, এবং 2025-এ নতুন ভারত কি সত্যি অবিশ্বাস্য পদক্ষেপটা নেবে? তো বন্ধুরা, এখন ভিডিওর শেষ অবধি থাকুন এবং এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। তাহলে শেষ পর্যন্ত এইসব খেলাটা আসলে কি এবং কেন ব্রহ্মসের নাম কাবুলের সঙ্গে জড়িয়েই পাকিস্তানে শোক ছড়িয়ে পড়ল, চলুন তাহলে এই নতুন বিষাদের প্রতিটা স্তর খুলি। প্রথমেই সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করুন যেগুলোই পুরো ঝড়কে জন্ম দিয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন, যদি তালিবানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরো বাড়ে তাহলে কি ভারত তালিবানকে ব্রহ্মস দিতে পারে? দ্বিতীয় প্রশ্ন, যদি আফগানিস্তান ভারতের থেকেই মিসাইল কিনতে চায় তাহলে ওদের কত টাকা লাগবে? এবং তালিবান প্রশাসন, যেই প্রশাসনকে এখনো বিশ্বের অনেক দেশ মান্যতা দেয়নি, সত্যি কি সে ভারতের থেকে এত দামি এবং উন্নত মিসাইল সিস্টেম কিনতে পারবে? তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত প্রশ্ন, যদি অসম্ভব মত বিনিময়ে সম্ভব হয়ে যায় তাহলে পাকিস্তানের কি হবে? ভারত কি এমন একটা সংবেদনশীল রপ্তানির জন্য রাজি হবে, বিশেষ করে এমন সময়ে যখন আফগানিস্তানের ওপর এখনো বহু আন্তর্জাতিক স্যাংশন অনুসরণ হচ্ছে? এই প্রশ্নগুলো কেবল ইসলামাবাদকেই নয়, বেজিং এবং ওয়াশিংটনের নিরাপত্তা কক্ষগুলোকেও কাঁপিয়ে তুলেছে। কেননা এটা এমন একটা চাল হবে যা পুরো অঞ্চলের মানচিত্রটাই বদলে দিতে পারে। এর আগে আমরা এই ডিলের সম্ভাবনাগুলো এবং পরিণতিগুলোতে ডুব দিই। আগে চিনে নিই সেই শিকারীকে যার নাম ব্রহ্মস। সাধারণ কোনো মিসাইল নয়, এটা ভারত এবং রাশিয়ার বিশ্বের সবচেয়ে দ্রুত, সবচেয়ে ঘাতক এবং সবচেয়ে নিখুঁত সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর একটাতে পরিণত হয়েছে। এটাকে ছোড়ো এবং ভুলে যাও এই নীতিতেই কাজ করে। ফায়ার অ্যান্ড ফরগেট নীতি অনুসরণ করে এমন এক দানব যে 2.8 ম্যাক অর্থাৎ শব্দগত গতির প্রায় 3 গুণ গতিতে, অর্থাৎ শব্দের গতির প্রায় 3 গুণ গতিতে তার লক্ষ্যে আক্রমণ করে। যখন এটা লক্ষ্যের দিকে ছুটে আসে, শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেডারকে সঞ্চয় বা শ্বাস নিতে সময়ও দেয় না। এটাকে ভূমি থেকে, আকাশ থেকে, জলযান থেকে, এমনকি সাবমেরিন থেকেও লঞ্চ করা যায়। মাত্র 10 মিটার উচ্চতায় উড়ে রেডারে চোখ ধাঁধানো মিশন
পাকিস্তানে লুকিয়ে থাকতে পারে এবং এক পলকে কোনো বাংকার, কোনো এয়ারবেস, কোনো কমান্ড সেন্টার বা কোনো যুদ্ধ জাহাজকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। 450 থেকে 500 কিলোমিটার রেঞ্জ এটাকে একটা কৌশলগত হাতিয়ারে পরিণত করেছে। এই সেই হাতিয়ার যা ভারতকে মিসাইল কিংদের ক্লাবে দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে সে তার শত্রুদের ভাগ্য ঠিক করে দেয়। এখন কল্পনা করুন, এই শিকারী যদি তালেবানের হাতে পড়ে যায় তাহলে কি হবে। এই পুরো কাহিনীতে সবচেয়ে বেশি অনিদ্রা এবং ভীতি সেই পাকিস্তানে। কেন? কারণ পাকিস্তান এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে খারাপ দুই মোর্চার মাঝে আটকে গেছে, যেখানে ভারতের কোল্ড স্টার্ট নীতি এবং কড়া সেনাবাহিনী তাকে আরাম করতে দেয় না। অন্যদিকে তার পশ্চিম সীমা দুরান লাইন, যা তালিবান এবং টিটিপির হাত ধরে তার জন্য নরকের চেহারা ধারণ করেছে। টিটিপি যোদ্ধারা প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর পোস্টগুলোতে হানা দেয়। পাকিস্তান সরাসরি অভিযোগ করে যে টিটিপি পেয়ে যাচ্ছে ভারতের রয়ের সমর্থন এবং তালিবান তাদের আশ্রয় দিচ্ছে। পাকিস্তান তখনও একই মোর্চার সন্ত্রাসের ধাক্কায় কাঁপছিল। এবং এখন ভাবুন, যদি ঠিক একই পশ্চিম সীমায় হিন্দুকুশের পাহাড়ে তালিবান ব্রহ্মসের ব্যাটারি মোতায়েন করে দেয়, তাহলে কি হবে? এটা পাকিস্তানের জন্য কৌশলগত আত্মহত্যার মতো হবে। এই ভয়াবহ চিত্র কল্পনায় রাওয়ালপিন্ডির জিএইচকিউতে বসে থাকা পাকিস্তানি জেনারেলদের ঘাম ছুটিয়ে দিয়েছে। এবার গল্পে আসে ভারতে চাণক্য দিকটা। 2021 সালে যখন তালিবান কাবুল দখল করে, তখন বিশ্ব ভাবল যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু এটা নতুন ভারতের কূটনীতি। ভারত তালিবান 2.0 এর সঙ্গে পেছনের দরজা দিয়ে সম্পর্ক বজায় রেখেছে। কাবুলে সে আবার কূটনৈতিক উপস্থিতি বাড়িয়েছে, দূতাবাসের কাজ শুরু করেছে, মানবিক সহায়তার নামে লক্ষ লক্ষ টন গম এবং মেডিসিন পাঠিয়েছে। তো ভারতের এই সফট পাওয়ার কূটনীতি কৌশল আসলে একটা হার্ড পাওয়ার কৌশলের অংশ ছিল। ভারত পুরনো প্রবাদ শত্রুর শত্রু বন্ধু এই কথা কাজে লাগিয়েছে। তালিবান যে একসময় পাকিস্তানের পুতুল বলে বিবেচিত হতো, আজ দুরান লাইনের ইস্যুতে পাকিস্তানের সবচেয়ে বড় বিরোধী হয়ে দাঁড়িয়েছে। এখন সে পাকিস্তানকে তার কেসে অন্য কারো উপরের হস্তক্ষেপ নয়, বরং সমকক্ষ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়। আর এটা করার জন্য তার প্রয়োজন শক্তি এবং অর্থ। ভারত তাকে অর্থ আনাজ দিচ্ছে, কিন্তু ভারত কি তাকে শক্তিও দেবে? অর্থাৎ ব্রহ্মস। এখানেই ভারতের আসল চেস খেলা শুরু। ভারত জানে যে তালিবানকে সরাসরি সামরিক সমর্থন দেওয়া একটা দুই ধারার তলোয়ার। এর ফলে পশ্চিমা দেশগুলো বিশেষ করে রাগান্বিত হতে পারে, যারা ভারতের বড় কৌশলগত অংশীদার। তাই ভারত আপাতত সামরিক সহযোগিতার বদলে মানবিক সাহায্যে ফোকাস করছে। কিন্তু ব্রহ্মসের আলোচনা করে কেবলই ভারত পাকিস্তানের ওপর এমন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে, যা হয়তো মিসাইল দেওয়ার থেকেও বেশি কার্যকর। তাহলে কি ডিলটা কথা বলার মতোই সহজ? উত্তর, সেটা নয়। এই অসম্ভব ডিলের পথে তিনটে বিশাল দেওয়াল আছে। প্রথম এবং সবচেয়ে বড় দেওয়াল হয়তো অর্থই। এটা কোনো AK-47 বা রকেট লঞ্চারের ডিল নয়, এটা ব্রহ্মস। সূত্র মতে ব্রহ্মস মিসাইলের একটা ইউনিটের আনুমানিক খরচ প্রায় 2 থেকে 3.5 মিলিয়ন আমেরিকান ডলার, অর্থাৎ প্রায় 16 থেকে 22 কোটি রুপির মধ্যে। এটা একটা পূর্ণ রেজিমেন্টাল সেট হিসেবে মোবাইল লঞ্চার, কমান্ড পোস্ট এবং একাধিক মিসাইল কিনতে চায়। তবে মোট খরচ 200 থেকে 300 মিলিয়ন রুপি, অর্থাৎ 2500 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তো এখন ভাবুন, তালিবান শাসিত আফগানিস্তান, যার অর্থনীতি গভীর সংকটে, যার বৈদেশিক মুদ্রার সঞ্চয় পুরোপুরি ফ্রিজ হয়ে আছে এবং যে দেশ মানবিক সহায়তার উপর নির্ভর করে চলছে, সে কিভাবে এত বিশাল চুক্তি করতে পারে? দ্বিতীয় বড় বাধা হলো রাশিয়ার জটিলতা। ব্রহ্মস ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগ। এর মানে হলো ভারত যদি তৃতীয় দেশেই ব্রহ্মাস্ত্র বিক্রি করতে চায়, তাহলে মস্কোর সম্মতি বা এনওসি নিতে হবে। রাশিয়া নিজে মধ্য এশিয়ায় স্টেবিলিটি চায়। সে কখনোই তালেবানের মতো অস্থির অপ্রত্যয়িত শাসন প্রদানকারীকে এত ঘাতক মিসাইল দেওয়ার অনুমতি দেবে এই সম্ভাবনা
সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তৃতীয় দেওয়াল হলো আন্তর্জাতিক স্যাংশন। তালিবানের ওপর এখনো জাতিসংঘের কঠোর অনেক স্যাংশন কার্যকর। ভারত যে নিজেই ইউএনএসসির স্থায়ী আসনের প্রার্থী এবং এক দায়িত্বশীল বিশ্ব শক্তি হিসাবে পরিচিত হতে চায়, সে কিভাবে আন্তর্জাতিক আইনের উপেক্ষা করে এমন একটা শাসনকে এত উচ্চ পর্যায়ের হাতিয়ার বিক্রি করতে পারে? মনে করুন এক মুহূর্তের জন্য এই সব বাধা দূর হয়ে গেল। ধরুন নতুন ভারতের প্রমাণ দেখালো যা কেউ কল্পনাও করতে পারেনি এবং এই অসম্ভব ডিল সম্ভব হয়ে উঠল। তাহলে কি ঘটবে? এখান থেকেই শুরু হয় পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন, যাকে কিছু পাকিস্তানি কৌশলগত বিশ্লেষক অপারেশন সিঁদুরের প্রতিধ্বনি বলে অভিহিত করেন। অপারেশন সিঁদুর কি? এটা পাকিস্তানের প্রাচীন কৌশলগত গভীরতার বিধ্বংসের ভয়ানক অবসান। পাকিস্তান সবসময় আফগানিস্তানকে তার কৌশলগত গভীরতা হিসাবে ভেবে এসছে, এমন একটা স্থান যেখানে সে ভারতে যুদ্ধের সময় তার হাতিয়ার এবং সন্ত্রাসীদের লুকিয়ে রাখতে পারত। কিন্তু এখন ঘড়ির কাঁটার দিকটা পাল্টে গেছে। যদি তালিবানের কাছে 450 থেকে 500 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস চলে আসে, তারা হিন্দুকুশের পাহাড় থেকে বা আফগানিস্তানের কোনো পূর্ব প্রদেশ থেকেও পাকিস্তানের হৃদয়ে আঘাত করতে পারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, তার আর্মি হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি, তার রাজনৈতিক ক্যাসেল লাহোর, এমনকি তার নিউক্লিয়ার কমান্ডো কাবুলের দপ্তরের রেঞ্জে পড়বে। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ডেপ তখন স্ট্র্যাটেজিক গ্রেভিয়ার্ডে ভেঙে পড়বে। এটা পাকিস্তানের জন্য চেকমেট হবে, যার পড়ার কোনো সচ্ছল সম্ভাবনা থাকবে না। তাহলে এই পুরো কাহিনীর সারাংশ কি? ভারত কি সত্যি তালিবানকে ব্রহ্মস দিচ্ছে? উত্তর এখনই নয়। রিপোর্ট গুলো যেমন বলছে, আফগানিস্তানে ব্রহ্মস বিক্রির কোনো দৃঢ় প্রমাণ নেই। এই আলোচনা কেবল কল্পনা, কূটনৈতিক গুজব এবং কিছু আনুষ্ঠানিক রিপোর্টের স্তরে সীমাবদ্ধ। ভারতের প্রতিরক্ষা রপ্তানি এখনো একটা কঠোর নীতির অধীনে পরিচালিত। কোন আনস্টেবল বা সন্ত্রাস সংশ্লিষ্ট শাসনকে অত্যাধুনিক হাতিয়ার দেওয়ার অনুমতি সেখানে নেই। তাই নিরাপদ ভাবে বলা যায় এই চুক্তি এখন কেবল কল্পনা, বাস্তবতা নয়। তবে এই কল্পনায়, এই অনুমানই দিঘির মতো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এটা দেখায় 2025-এর নতুন ভারতের পরিধি কতটা বেড়েছে। এমন একটা ভারত যে কেবল একটা অসম্ভব পদক্ষেপের সঙ্গেই শত্রু শিবিরে ম্লানতা নেমে আসে। ব্রহ্মস আজ কাবুলে পৌঁছাক বা 10 বছর পর পৌঁছাক, তার ভয় ইতিমধ্যে ইসলামাবাদে গুঞ্জন ছড়িয়ে দিয়েছে। এটা পাকিস্তানের ওপর তৈরি হওয়া একটা মনস্তাত্ত্বিক চাপ, যা বাস্তব মিসাইলের থেকেও বেশি ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তা আপনি কি মনে করেন? ভারতের কি পাকিস্তানের ওপর চাপ বাড়াতে তালিবানকে হাতিয়ার দেওয়ার কথা ভাবা উচিত, নাকি ভারতকে দায়িত্বশীল এক শক্তি হিসাবে এমন আনস্টেবল শাসন থেকে দূরে থাকা উচিত? এই বিষয়ে আপনার মতামত অত্যন্ত মূল্যবান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।